সরকার ঘোষিত নতুন ভাড়ার তালিকা নেই বাসে কাউন্টারে বাড়তি আদায়ের অভিযোগ যাত্রীদের পরিবহন খাতে বিশৃঙ্খলা। টানা পঞ্চম দিনে সারা দেশে বইছে তাপ প্রবাহ, অতিষ্ঠ জনজীবন, হাসপাতালে হাম রোগীর চাপ, উপসর্গ টের পেলেই স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ। রাজধানীর বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট, বেড়েছে সব ধরনের সবজির দাম, জ্বালানির দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতির শঙ্কা অর্থনীতিবিদদের। এবং রানা প্লাজার ট্র্যাজেডি 13 বছর আজ, সাক্ষ্য গ্রহণে আটকে আছে মামলার কার্যক্রম, দীর্ঘ সময়েও বিচার শেষ না হওয়ায় স্বজনদের হতাশা। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফাতেমা রশিদ। সরকার বাস ভাড়া কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়ালেও পরিবহন মালিকরা তা মানছেন না বলে অভিযোগ যাত্রীদের। নতুন ভাড়ার তালিকা নেই দূরপাল্লার কোনো বাস কাউন্টারে। দায়িত্বরতরা বলছেন এখনও নতুন ভাড়ার তালিকা হাতে পাননি তারা। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করে পরিবহন সংশ্লিষ্টরা বলেন আগের ভাড়াতেই টিকিট বিক্রি করছেন তারা। এমদাদুল হক খানের রিপোর্ট। বৈশ্বিক সংকটের জেরে দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হয় সরকার। তেলের মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে ভাড়া বাড়ানোর জোর দাবি জানিয়ে আসছিল পরিবহন মালিকরা। এর ফলে বাস ভাড়া কিলোমিটার প্রতি 11 পয়সা বৃদ্ধি করে সরকার। সে হিসাবে 100 কিলোমিটারে অতিরিক্ত বাস ভাড়া বৃদ্ধি পাবে 11 টাকা। তবে সে হিসাবটা মানছে না বাস মালিকরা। যাত্রীদের অভিযোগ, ঢাকা থেকে ঝিনাইদহ যেতে আগে যেখানে 650 টাকা লাগতো এখন সেখানে ভাড়া নিচ্ছে 750 টাকা। ঝিনাইদহের মতো বিভিন্ন গন্তব্যে এমন বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন দূরপাল্লার যাত্রীরা। আমি তো 150 টাকা দিতাম মুতুলি যায়, কিন্তু এখন এরা বলতে চাইছে 80 টাকা দিতে হবে। লিটারে তেলের দাম বেড়েছে 15 টাকা, যাত্রীপতিরা 100 টাকা বাড়ি দিয়েছে, 50 টাকা বাড়াতে পারত। আমি দর্শনা থেকে আসছি 12 তারিখ, সেদিন 650 টাকায় আসছি, আজকে যাইতেছি 750। আমরা তো আগে 650 টাকা করে ঝিনাইদহ যেতাম, তো এখন হলো আমাদেরকে 700 টাকা 750 টাকা, মানে 750 টাকার কম নিবে না। রাজধানীর গাবতলী বাস টার্মিনালের বিভিন্ন বাস কাউন্টার ঘুরে কোথাও নতুন ভাড়ার তালিকা দেখা যায়নি। কাউন্টারের দায়িত্বরতরা জানান তারা পূর্বের ভাড়াতে টিকিট বিক্রি করছেন। আগের ভাড়ায় তাই দিচ্ছে না মানুষ, তার থেকেও 200-300 টাকা কম বলতেছে। সিগনেচার করা যে মালিক সমিতি যে চার্ট দিবে আমাদের, যে ওই চার্ট থাকে সবসময় সামনে ঝুলানো থাকে, ওই চার্ট এখন আমরা পাই নাই। হয়তো আজকে কালকে দিবে আর কি, দিলে আমরা টাকা নিব। বাড়তি ভাড়া নেয়ার বিষয়ে তাদের দাবি, প্রতিযোগিতার বাজারে তারা আগে 100 টাকা কম নিত, কিন্তু বর্তমানে সেই 100 টাকা নিচ্ছেন। বরাবরের মতো এটাকে আগে নির্ধারিত ভাড়া বলে জানান তারা। ব্যবসার সুবাদে বা ব্যবসার ক্ষেত্রে বা প্রতিরক্ষার ক্ষেত্রে, মানে আশেপাশে যারা আছে সবার সাথে মিল মহব্বত রেখে কাজ করার তাগিদে আমরা 650টা সবাই মিলে এটা করেছিলাম। তবে বাড়তি ভাড়া নেয়ার কথা স্বীকার করলেন চালকরা। ভাড়া বাড়াইছে, এখন এটা কোম্পানি জানে, এটা তো আমি চালক, আমি কিছু জানি না। অন্য চালকদের দাবি, যাত্রীরা বাড়তি ভাড়া দিতে আগ্রহী নয়, তারা সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম টাকা দিতে চায়। আগেরটাই তো দেন, আগে তো 180 টাকা ভাড়া, ওইটাই তো দেন, 180 টাকাই তো দেন। তেলের মূল্য বৃদ্ধির কারণে বাড়তি ভাড়ার বিষয়টি মেনে নিলেও সরকার নির্ধারিত ভাড়ার বেশি যাতে পরিবহনগুলো নিতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির দাবি জানান যাত্রীরা। সামান্য কিছু বাড়লে সমস্যা নাই, ভাড়া যে গুণে বাড়াইছে তো এটা অবশ্যই সরকারের দেখা উচিত। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। টানা পঞ্চম দিনের মতো সারা দেশে বইছে তাপ প্রবাহ। বেশিরভাগ জেলায় তাপমাত্রা 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে বিদ্যমান রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, বান্দরবান এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। দেশের 58 জেলায় ছড়িয়ে পড়েছে হাম। টিকার আওতায় না আসা 2 বছরের কম বয়সী শিশুরা এই রোগে বেশি মারা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন হাম পরবর্তী বিভিন্ন জটিলতায় আক্রান্ত হওয়া শিশু মৃত্যুর অন্যতম কারণ। সাধারণত অপুষ্টিতে ভোগা শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। সঠিক সময়ে টিকা দেওয়া এবং যে কোনো শারীরিক জটিলতায় ডাক্তারের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উৎসব ফেরদৌস।
দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই ছড়িয়ে পড়েছে হাম। গেল ১৫ মার্চ থেকে শুরু করে ২৩ এপ্রিল পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে ২৩৩ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে এর মধ্যে ৩৯ জন সরাসরি হামে এবং ১৯৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এই ১.৫ মাসে ২৮,৩৩৪ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে ১৮,৮৪৫ শিশুকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। জ্বর আছে ১০২ আর ঘামাচির মতো আর কি হামের পর্যায়ে আর কি দেখা যাচ্ছে এরকম বললো আর্জেন্ট শিশু নিয়ে আসতে। তার মানে প্রায় ১৫ দিন হাম। যখন আমরা ঢাকাতে রওনা করি, ওই রওনা করার গাড়ির মধ্যে বাচ্চা সারা শরীরে হাম অতিরিক্ত বেরো গেছে। আস্তে আস্তে জ্বর হতে পারে, ওটা হালকা গুড় দীর্ঘদিন টিকা কার্যক্রম বন্ধ থাকায় বড় আকারের টিকার বাইরে থাকা জনগোষ্ঠী তৈরি হয়, যা সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। এই হার্ড ইমিউনিটিটা আমাদের 95 থেকে 93% নেমেছিল টিকা না দেওয়ার কারণে, যে কারণে কিন্তু এই আউটব্রেকটা ইজ নট এন এপিডেমিক ইয়েট, এই আউটব্রেকটা আমাদের হয়েছে এবং আমাদের এটা করণীয় হলো এখন আমাদের টিকা দেয়া অবশ্যই। অপুষ্টির কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, যা হামের মতো রোগে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আমাদের কিন্তু প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে অসংখ্য বাচ্চা ভোগে। আমাদের আছে ভিটামিনস, ক্যালসিয়ামস, তারপর আপনি কি বলে ম্যাগনেসিয়াম, এইসব জিনিসগুলি, এই পুষ্টিগুলি যদি আমরা বাচ্চাদেরকে সরবরাহ করতে পারি, তাহলে তারা কিন্তু এই ধরনের হাম না শুধু অন্যান্য ভাইরাল ব্যাকটেরিয়াল অসুখ থেকে তারা কিন্তু প্রতিরোধ পাবে। তবে আশার কথা হলো চিকিৎসা শেষে ১৫,৭২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানীর বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট। দোকানে দোকানে ঘুরেও তেল পাচ্ছেন না ভোক্তারা। তার উপর বেড়েছে সব ধরনের সবজির দাম। মাছের বাজারেও আগুন। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগির দামে। সার্বিক পরিস্থিতিতে সরকারের কঠোর মনিটরিং চাইলেন সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন বিজন কুমার। গেল ১ মাস ধরে দুশ্চিন্তার নাম সয়াবিন তেল। হঠাৎ হঠাৎ দামে উত্তাপ, কখনো আবার বাজার থেকেই উধাও। ২-১ দিনের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারও দেখা দিয়েছে সংকট। ভোক্তারা টাকা নিয়ে ঘুরছেন, কিন্তু সয়াবিন তেল নেই। বিকল্প হিসেবে সানফ্লাওয়ার বা ক্যানুলা অয়েল বিক্রি হচ্ছে, কিন্তু তার দাম আকাশচুম্বী। ভাইয়ের কাছে আগে যখন আসতাম, পরিচিত দোকানদার প্রায় আমার তেল দিত, আজকে নাই করতেছে, তেল নাই। দোকানদারগুলো ইচ্ছাকৃতভাবে কিছু প্রাইস করে রাখছে, মানে ওই যুদ্ধের কথা বলে। মোহাম্মদপুর বাজারের ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী সয়াবিন তেল পাচ্ছেন না তারা। 10 কার্টুনের বিপরীতে মিলছে অর্ধেকেরও কম। বুঝতে বিগত 1 মাস যাবত আমরা পাইতেছি না। খুব সংকট দেখাচ্ছে। মাঝে মাঝে আসে বলতেছে যে হয়তো আমার প্রয়োজন হচ্ছে 10 কার্টন, 2 কার্টন নিতে পারেন। আবার 60 টাকার নিচে কোনো সবজি কিনতে পারছেন না ভোক্তারা। কাকরোল 140, শসা 120, করল্লা ও পেঁপে 80, টমেটো 70, বেগুন 100 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। ফলে জীবনযাত্রার অন্যান্য ব্যয় মেটাতে খাদ্য তালিকা সীমিত করতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। প্রত্যেকটা দামই 10 থেকে 20 টাকা করে দাম বেশি আছে গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ থেকে। আগে আমরা 500 টাকা যদি বাজার করতাম, ধরে নেন 100 টাকা ব্যাগ নিয়ে যাইতে পারতাম। এখন আমি 1000 টাকায় বাজার আমি ব্যাগ ফুল করতে পারতেছি না। মাছের বাজারেও একই অবস্থা। পাঙ্গাস 10 টাকা বেড়ে 230 আর রুই 40 টাকা বেড়ে 350 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও তেলাপিয়া, পাবদা, শোল, ট্যাংরা মাছের দামেও বেড়েছে কেজি প্রতি 30 থেকে 40 টাকা। তবে কিছুটা স্বস্তি মুরগির দামে। বাজার সবসময় চড়া, তার ভিতরে এই যে আমরা তো ব্যাচেলার থাকি, তো মাছ বলতে পাঙাশ, তেলাপিয়া এরকমই হচ্ছে, এগুলো বেশিরভাগ খাওয়া পড়ে। আমি ইলিশ মাছ কিনতেই আসছি, কিন্তু ইলিশ মাছে এত দাম বেশি, আমি একটা ইলিশ মাছ কিনেই গেছি। ব্যবসায়ীরা বলছেন নদীর মাছের দাম বেড়েছে। মাছের দাম স্বাভাবিকই আছে, তেমন মাছের দাম বাড়ে নাই। এর মধ্যে দেশীয় চাষের মাছটা ছাড়া যেগুলো নদীর মাছ, এগুলো একটু দাম বাড়তি। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি চাইলেন সাধারণ মানুষ। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।
টানা 4 বছর ধরে মূল্যস্ফীতির আগুনে জ্বলছে দেশের অর্থনীতি। সাম্প্রতিক সময়ে জ্বালানির মূল্যবৃদ্ধি যেন সেই আগুনে ঘি ঢালছে। অর্থনৈতিক মন্দায় একদিকে কমছে সরকারের আয়, অন্যদিকে যুদ্ধাবস্থায় বাড়ছে জ্বালানি তেলের আমদানি ব্যয়। এমন পরিস্থিতিতে আসন্ন বাজেটে ঘাটতি মেটাতে নতুন করে চাপ সৃষ্টির আশঙ্কা করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। সংকট উত্তরণে কারণ বিশ্লেষণ করে যত দ্রুত সম্ভব কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদও দেন তারা। কামাল হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। ভঙ্গুর অর্থনীতির মধ্যেই দেশের দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। টানা মূল্যস্ফীতির মধ্যেই আর্থিক খাতে যুক্ত হয়েছে মাথাপিছু আয় হ্রাস, দুর্বল কর্মসংস্থান পরিস্থিতি, সর্বোপরি দেশি বিদেশি বিনিয়োগ মন্দার মতো জটিল বিষয়গুলো। এমন অবস্থায় জ্বালানি সংকট আর্থিক খাতে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হিসেবে গেল মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল 8.71%। একই সময়ে মজুরি বৃদ্ধির হার 8.09%, যা নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে কঠিন চাপে ফেলে। একটা কিছু কিনতে গেলে আনসাম খাওয়া যাইতেছে, মানে দাম বাড়ায় দেখে তো আমরা কিনা খাইতারি না পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবার তো খাওয়াই হয় না, আর কি শরীর স্বাস্থ্য খারাপ থাকে। সব জিনিসের ঊর্ধ্বমূল্য দাম, কোনো ইনকাম নাই, চলাফেরা খুব কষ্ট, সংসারের খুব অবস্থা খারাপ। আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের তো একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে। এসব চ্যালেঞ্জ সামনে রেখে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়তে যাচ্ছে বলে সতর্ক করলেন এই অর্থনীতিবিদ। মূল্যস্ফীতি বাংলাদেশের অর্থনীতিতে বিগত 4 বছর ধরে উচ্চ মূল্যস্ফীতি ছিল এবং সেটাই অর্থনীতির জন্য খারাপ। এখন এই খারাপের সাথে আরও খারাপ যুক্ত হয়েছে, সেটা হচ্ছে জ্বালানি তেলের দাম বৃদ্ধি। যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম, বৈশ্বিক দাম বেড়ে গেছে, অতএব আমার ইম্পোর্টের যে কস্ট সেটার বৃদ্ধি। তার মানে এটাও আরেকটা সংযুক্তি যেটা ইনফ্লেশনকে উস্কে দিবে। মূল্যস্ফীতি কমাতে খাত ভিত্তিক বাজার বিশ্লেষণের পরামর্শ দেন তিনি। বাংলাদেশের মূল অর্থনীতির এখন মূল চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতি যত বহুবিধ কারণে তৈরি হচ্ছে, সেই বহুবিধ কারণগুলা বিশ্লেষণ করে তার প্রত্যেকটা ক্ষেত্রে কি করা যায় সেটা নিয়ে সরকারকে গভীর বিশ্লেষণে যেতে হবে। জ্বালানি তেলের বাড়তি দামের প্রভাব মোকাবিলায় দ্রুত পদক্ষেপ না নিলে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কাও জানান অর্থনীতিবিদরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। রানা প্লাজা ট্র্যাজেডি দিবস আজ। 2013 সালের এই দিনে ধসে পড়ে সাভারের পোশাক কারখানা রানা প্লাজা। সকালে সাভার বাজার এলাকায় বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। সহস্রাধিক মৃত্যুর ঘটনায় ওই সময় 6টি মামলা হলেও কেবল একটি নিষ্পত্তি হয়েছে, বাকিগুলো এখনও চলে আছে। 13 বছরেও বিচার না হওয়ায় হতাশ হতাহতদের স্বজন ও শ্রমিকরা। জিয়াউদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 2013 সালের 24শে এপ্রিল ঢাকার অধুরে সাভারে ঘটে দেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ ও হৃদয় বিদারক ঘটনা। রানা প্লাজা গার্মেন্টস ধসে প্রাণ যায় 1135 পোশাক শ্রমিকের, আহত হন অন্তত 2000 মানুষ। এই ঘটনা দেশের গণ্ডি পেরিয়ে নাড়া দেয় গোটা বিশ্বকে। ট্র্যাজেডি 13 বছর পেরিয়ে গেলেও থামেনি স্বজনদের কান্না। শুক্রবার ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান আহত শ্রমিক, নিহতদের স্বজন, শিল্প পুলিশ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবি করেন তারা। পাশাপাশি শ্রমিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। সেদিন তো আমি লাশও পাইনি। আমাদের যে দাবি, এক জীবনের আয় সম পরিমাণ ক্ষতিপূরণ, স্থায়ী পুনর্বাসন এবং ন্যায় বিচার। আমরা যারা আহত হয়েছি এবং নিহত হয়েছি, আমাদের কোনো পুনর্বাসন করা হয়নি। সহস্রাধিক মৃত্যুর সেই ঘটনায় 6টি মামলা হলেও সম্পদের তথ্য গোপনের কেবল একটি মামলা নিষ্পত্তি হয়েছে, বাকিগুলো এখনো ঝুলে আছে। সঠিক বিচারের আশায় অপেক্ষা করে আছেন আহত ও নিহতের পরিবারগুলো। আমরা চাই হলো মালিক পক্ষের শাস্তি হোক, আর যেটা দেওয়ার দাবি তার কিছুই দেয় নাই। 13 বছর ধরে আমরা কিন্তু এখানে অনেক কান্দাকাটি করি, কেউ কিন্তু 13 বছরও খুনির রানা সহ জড়িত ব্যক্তিদের কোনো শাস্তি নিশ্চিত করা হয় নাই। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রিতায় 41 আসামির মধ্যে প্রধান অভিযুক্ত সোহেল রানা ছাড়া বাকিদের কেউ পলাতক, কেউ আবার জামিনে রয়েছেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
সিরাজগঞ্জের কাজীপুরের শুষ্ক মৌসুমেও যমুনা নদীর তীরে দেখা দিয়েছে অস্বাভাবিক ভাঙন। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে এই অবস্থা। শুধু কাজীপুর নয়, জেলার এনায়েতপুর এবং শাহজাদপুরেও ঝুঁকিতে পড়েছে নবনির্মিত তীর সংরক্ষণ বাঁধ। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদীপাড়ের মানুষ। আশরাফুল ইসলাম জয়ের তথ্যে তাহসিন তারিনের প্রতিবেদন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ইকোপার্ক এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে তীর সংরক্ষণ বাঁধের 2টি অংশে ভাঙন দেখা দিয়েছে। অসময়ে এই ভাঙনে আতঙ্কে রয়েছেন নদীপাড়ের মানুষ। স্থানীয়দের অভিযোগ, কাজীপুর, ইকোপার্ক, পলাশপুর ঘাট, মেগাইঘাট ও ডেকুরিয়া এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডেজার দিয়ে বালু উত্তোলন চলছে। বর্ষা মৌসুমের আগেই এমন ভাঙন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত বালুর পয়েন্ট এবং বালু উত্তোলনের কারণেই নদীর এই ভাঙনের সৃষ্টি। আমরা অসহায় মানুষ, আমরা টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ, আমরা কে বহরে বাঁচবো। সরকারের কাছে আমার আহ্বান এইটাই, যেন হচ্ছে অবৈধভাবে বালু তোলা অচিরেই বন্ধ করা হয় এবং আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করা। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। অনন্য রাজস্ব খাতের আওতায় আমরা দরপত্র আহ্বানের মাধ্যমে ওই জায়গাগুলো জিও ব্যাগ দিয়ে ওই জায়গাগুলো আমরা ভাঙন রোধে কাজ করতেছি, যাতে আসন্ন বর্ষায় ওই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত না হয়। এদিকে উপজেলা প্রশাসন বলছে, ইজারাকৃত এলাকার বাইরে বালু উত্তোলনের তথ্য পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওখানে অন্য কেউ এসছে কিনা এরকম কোনো আমাদের কাছে তথ্য নেই। পলাশপুর বা অন্য কোনো জায়গায় যেখানেই কোনো ধরনের তথ্য আসে আমাদের কাছে অপরাধের, আমরা চেষ্টা করি অ্যাড্রেস করে আমাদের যতটুকু সক্ষমতা আছে সেটা দিয়ে আর কি ব্যবস্থা নেওয়া। বর্ষার আগেই কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ফরিদপুরের 100 বছর ধরে রশি টেনে নৌকায় নদী পারাপার হচ্ছে মানুষ। সালথা এবং নগরকান্দায় কুমার নদের উপর সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে এলাকাবাসী। এমন ভোগান্তি নিত্যদিনের সঙ্গে হাজারো মানুষের। বিষয়টির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানালেও কোনো লাভ হয়নি। তবে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সালথা উপজেলা প্রকৌশলী। প্রসেনজিৎ বিশ্বাসের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলা সীমান্ত দিয়ে বয়ে গেছে কুমার নদ। এ নদের দুই পারে নগরকান্দার কল্যাণপট্টি, আইনপুর, সাভার, কুমারকান্দা ও ভাগটিয়া। আর সালথার মাঝারদিয়া গ্রামের মানুষকে প্রতিদিনই পাড়ি দিতে হয় এই নদী। স্কুল, হাট, বাজার, এমনকি হাসপাতালেও যেতে হয় এই পথ ধরে। চলাচলের একমাত্র বাহন নৌকা। স্রোতের কারণে ব্যাহত হয় স্বাভাবিক নৌকা চলাচল। তাই এপার থেকে ওপারে রশি বেঁধে নৌকার ভারসাম্য রক্ষা করা হয়। আমাকে কষ্ট হয়, অনেক কষ্ট হয়, গাড়ি গুড়ি নিয়ে কষ্ট হয়, যাবার হয় না, টানতেছি নাকি মানে গুণ টানতেছি, খেওয়ার মাঝে সাথে ডুবে নৌকা, হ্যাঁ ডুবে টুলাফান নিয়ে কি একটা বিধি কিস্তি হয়। এই 5 গ্রামের লোক যাওয়া আসা করে, 8 দিন নইলে খেয়া বেড়ে যায়। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো বেড়ে যায়। অনেক সময় রশি ছিঁড়ে নৌকা ভেসে যায়, কখনো কখনো ডুবে গিয়ে দুর্ঘটনাও ঘটে। আমার বাসুরির ছেলের বিয়েতে মাস্টার মনে করেন মধ্যে গাঙ্গে ডুবে গেছিল নৌকে নিয়ে, পিছিটার পড়া দেখে মহিলাও ঝাঁপ দেওয়া পড়ছে। যদি মহিলা ঝাঁপ দিয়ে না পড়তো তা পিছিটার আর পাইতাম না। এখানে অনেক দুর্ভোগ, এখানে একটা ব্রিজের ব্যবস্থা হয় তো মানুষের ভোগান্তিটা অনেকটা কাটিয়ে আসবে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করা হলেও কোনো বাস্তব পদক্ষেপ এখনো নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ স্থানীয়দের। আমাদের এইখানকার মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তির কোনো শেষ নাই। তো ব্রিজটা হলে সবাই একটা শান্তিতে আসা যাওয়া করতে পারবে। এখানে কোনো ব্রিজ না থাকায় জনগণের খুব দুর্ভোগ পোহাইতে হয়। সরকারের কাছে এতটুকু আমরা রিকোয়েস্ট করি যে আমাকে এখানে যদি একটা ব্রিজ দিত তাহলে আমাকে 10 আমাকে ভালো হইতো। ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে দ্রুত পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন সালথা উপজেলা প্রকৌশলী কর্মকর্তা। খেয়া পারাপার হয়, লোকজন চলাচলে অনেক অসুবিধা হয়। তো এখানে একটা ব্রিজ নির্মাণ করা প্রয়োজন এই মর্মে আমার কাছে আসছে। তো আমরা চেষ্টা করতেছি এখানে একটা ব্রিজ করা যায় কিনা। সেতু নির্মাণের মাধ্যমে 100 বছরের ভোগান্তি দ্রুত শেষ হবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গাজীপুরের বিস্তৃত সবুজের এক অপরূপ রাজ্য ভাওয়াল জাতীয় উদ্যান। লাল মাটির বুকে গড়ে ওঠা এই বনভূমি যেন প্রকৃতির নিজ হাতে আঁকা জীবন্ত ক্যানভাস। তবে নানা অব্যবস্থাপনায় দিন দিন দর্শনার্থীর সংখ্যা কমছে। সবুজের স্নিগ্ধতা মাখানো এই ঐতিহ্যবাহী
পার্কটিতে সংস্কার এবং আধুনিকায়নের মাধ্যমে দর্শনার্থী বাড়ানোর চেষ্টা চলছে বলে জানায় পার্ক কর্তৃপক্ষ। তারিকুল জুয়েলের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বনভূমি ভাওয়ালে জাতীয় উদ্যান। রাজধানীর খুব কাছেই অক্সিজেনের ভাণ্ডার খ্যাত এই উদ্যান প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। খেক শিয়াল, বেজি, কাঠবিড়ালি, গুইসাপ সহ নানা বন্যপ্রাণীর দেখা মেলে এখানে। গাছের ফাঁকে ফাঁকে দৌড়ে বেড়ায় বানর, আর আকাশ জুড়ে শোনা যায় নানা প্রজাতির পাখির ডাক। একটা সময় ভাওয়ালে জাতীয় উদ্যানে প্রচুর পর্যটকের সমাগম হতো, আসতেন বিদেশিরাও। কিন্তু বন সংরক্ষণের অভাব, অব্যবস্থাপনা এবং যথাযথ উদ্যোগ না থাকায় দর্শনার্থী ও পর্যটকদের আগমন এখন নেই বললেই চলে। এই জায়গায় যদি কেউ আসে একদম রিফ্রেশমেন্ট হয়ে যাবে। আগে যে আমরা পুষ্করিণীটা দেখছি, এই পুষ্করিণীটা এখন আর নাই, ময়লা আবর্জনা ভরে গেছে। আমাদের এই ন্যাশনাল পার্কটা খুবই সুন্দর এন্ড প্রাকৃতিক পরিবেশের দিক দিয়ে অনেক কমফোর্ট ফিল করি আমরা এখানে আইসা। এই এলাকার যে ছেলেপিলে আছে এরা আপনি যে আসবেন অপরিচিত একটা জায়গায়, আপনাকে তারা হয়তোবা দৌড়ে চিন্তায় বেশ কিছু ঘটনা ঘটে। অব্যবস্থাপনার কথা স্বীকার করে দর্শনার্থীদের সুবিধায় বিভিন্ন স্থাপনা সংস্কারের পাশাপাশি সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়ার কথা জানান পার্কটির ব্যবস্থাপকরা। আরো রেনোভেশন করে আরো উন্নত করার জন্য আমাদের প্রস্তাবনা আছে। আমাদের মহলও চেষ্টা করছেন যাতে সামনের দিকে এটাকে আরো উন্নয়ন করে যাতে সাধারণ দর্শনার্থী যাতে এই জায়গাটা ভালোভাবে নেন, চুজ করেন, পছন্দ করেন, বা সেই হিসেবে আমাদের দর্শনার্থী বাড়ে বা সরকারের রাজস্ব বৃদ্ধি পায়, সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। 12,500 একর জমিতে গড়ে ওঠা বাংলাদেশের তৃতীয় বৃহৎ জাতীয় উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি সবার। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল। হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দেশটি। এদিকে ইরানের ভেতরে কট্টরপন্থী এবং মধ্যপন্থীদের মধ্যে এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতি আরও 3 সপ্তাহ বাড়ানো হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের নতুন সুপ্রিম লিডার মোস্তফা খামেনি ও দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে প্রস্তুত বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। হামলার জন্য যুক্তরাষ্ট্রের সবুজ সংকেতের অপেক্ষায় তারা। ইরানের নেতৃত্বের জায়গাটি বর্তমানে স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এখন তাদের নেতা নির্ধারণ করতেই হিমশিম খাচ্ছে। ইরানের ভিতরে কট্টরপন্থী এবং মধ্যমপন্থীদের মধ্যে এখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে ইসরায়েল এবং লেবাননের যুদ্ধবিরতি আরও 3 সপ্তাহ বাড়ানো হয়েছে। যুদ্ধবিরতির এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনাটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করে দেশটিকে হিজবুল্লাহর প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। তিনি ইঙ্গিত দেন এই প্রক্রিয়া বৃহত্তর আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টার অংশ, যার মধ্যে ইরান সম্পর্কিত উদ্যোগও রয়েছে। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সরকার ঘোষিত নতুন ভাড়ার তালিকা নেই বাসে কাউন্টারে। বাড়তি আদায়ের অভিযোগ যাত্রীদের, পরিবহন খাতে বিশৃঙ্খলা। টানা 5ম দিনে সারা দেশে বইছে তাপ প্রবাহ, অতিষ্ঠ জনজীবন। হাসপাতালে হাম রোগীর চাপ, উপসর্গ টের পেলেই স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ। রাজধানীর বাজারে সয়াবিন তেলে তীব্র সংকট, বেড়েছে সব ধরনের সবজির দাম। জ্বালানির দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতির শঙ্কা অর্থনীতিবিদদের। এবং রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছর আজ, সাক্ষ্য গ্রহণে আটকে আছে মামলার কার্যক্রম। দীর্ঘ সময়ও বিচার শেষ না হওয়ায় স্বজনদের হতাশ। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে বিকাল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সব শেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।